আচ্ছা, রাশিয়ার এমন একজন দার্শনিকের কথা ভাবুন যার আইডিয়াগুলো শুধু ক্রেমলিনকেই নাড়িয়ে দেয় না, বরং একেবারে পশ্চিমেও তার ঢেউ গিয়ে পৌঁছায়। হ্যাঁ, আমরা কথা বলছি আলেকজান্ডার ডুগিনকে নিয়ে। চলুন আজ তার চিন্তার দুনিয়ায় একটু ঢু মারা যাক আর বোঝার চেষ্টা করি কেন তার দর্শনকে একই সাথে এত বিপজ্জনক আর আকর্ষণীয় বলা হয়। একটা নাম প্রায়ই শোনা যায়, পুতিনের মস্তিষ্ক। কিন্তু এই নামটা কি আসলেই ঠিক? কে এ লোক, আর তার চিন্তার জাল সেটা ঠিক কতদূর পর্যন্ত ছড়ানো? এই প্রশ্নগুলো দিয়েই তো ডুগিনকে ঘিরে তৈরি হওয়া রহস্যটা শুরু হয়। আসলে ডুগিনের পরিচয়টা বেশ জটিল। একদিকে তার চিন্তায় দেখবেন ফ্যাসিবাদের ছায়া, আবার অন্যদিকে পোস্টমডার্নিজমের মতো আধুনিক দর্শনের ছোঁয়া। একদিকে ক্রেমলিনের সাথে তার যোগাযোগ আছে বলে শোনা যায়, আবার অন্যদিকে স্টিভ ব্যাননের মতো পশ্চিমা লোকের সাথেও তার নাম জড়ায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো আমেরিকার ডিসিডেন্ট রাইট বা ভিন্ন মতাবলম্বী ডানপন্থীরাও তাকে বেশ গুরুত্ব দেয়। আর ২০২২ সালের ওই ঘটনাটা তো অনেকেই জানে, যেখানে একটা হত্যা চেষ্টা থেকে তিনি বেঁচে গেলেও তার মেয়ে মারা যান। এই ঘটনাটা তাকে আন্তর্জাতিকভাবে আরও বেশি পরিচিত করে দেয়। তো চলুন এবার ডুগিনের চিন্তার একেবারে গভীরে যাওয়া যাক। তার মতে এখনকার দুনিয়ায় যে লড়াইটা চলছে সেটা কিন্তু শুধু জমি বা দেশের লড়াই না, এটা আসলে দুটো ভিন্ন বিশ্বদৃষ্টির লড়াই, একটা আদর্শের যুদ্ধ যেখানে কোনো আপোষের জায়গা নেই। ডুগিন পুরো দুনিয়াটাকে দুটো ভাগে ভাগ করে দেখেন। একদিকে আছে পশ্চিম, যাকে তিনি দেখেন ব্যক্তির স্বাতন্ত্র্য, যুক্তি আর প্রগতির প্রতীক হিসেবে। সোজা কথায় তার চোখে এটা হলো দুষ্ট বা ইভেল। আর অন্যদিকে আছে পবিত্র রাশিয়া, যা কিনা সমষ্টি, ঐতিহ্য আর আধ্যাত্মিকতার ধারক। তার কাছে এটা কিন্তু কোনো সাধারণ রাজনৈতিক বিভেদে নয়, এটা একটা আধ্যাত্মিক লড়াই। তো এই যে আদর্শের যুদ্ধ, এখানে পশ্চিমের লিবারেলিজম বা উদারনীতিকে হারানোর জন্য ডুগিনের একটা মাস্টার প্ল্যান আছে। তিনি এর একটা নামও দিয়েছেন, দ্য ফোর্থ পলিটিক্যাল থিওরি বা চতুর্থ রাজনৈতিক তত্ত্ব। তার বিশ্বাস এই মতাদর্শই ইতিহাস বদলে দেবে। কিন্তু প্রশ্ন হল চতুর্থ কেন? আচ্ছা, কারণ ডুগিনের মতে আধুনিক সময়ের যে তিনটা বড় বড় রাজনৈতিক তত্ত্ব ছিল সবগুলোই ব্যর্থ। প্রথমটা তো হলো লিবারেলিজম, যেটা তার চোখে প্রধান শত্রু। আর বাকি দুটো কমিউনিজম আর ফ্যাসিজম, এরা লিবারেলিজমকে চ্যালেঞ্জ করেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত হারাতে পারেনি। তাই তার মনে হয়েছে একদম নতুন কিছুর দরকার। ডুগিন তার এই চতুর্থ তত্ত্বটা বানিয়েছেন অনেকটা খিচুড়ির মতো করে, কমিউনিজম আর ফ্যাসিবাদ থেকে কিছু জিনিস নিয়ে আর কিছু জিনিস ফেলে দিয়ে। যেমন ধরুন, তিনি কমিউনিজম থেকে নিলেন সমষ্টিবাদ আর পুঁজিবাদ বিরোধিতা, কিন্তু এর বস্তুবাদী দিকটা নাস্তিকতা আর প্রগতির ধারণা ওটা বাদ দিলেন। আবার দেখুন, ফ্যাসিবাদ থেকে নিলেন গোষ্ঠীকেন্দ্রিক পরিচয় বা এথনস এর ধারণাটা, কিন্তু এর যে বর্ণবাদী বা জাতিগত শ্রেষ্ঠত্বের দিকটা আছে সেটাকে তিনি অবাস্তব বলে মনে করেন। তাহলে বুঝতেই পারছেন ডুগিনের এই নতুন তত্ত্বের টার্গেটকে লিবারেলিজম। কেন? কারণ লিবারেলিজমের একেবারে কেন্দ্রে আছে স্বাধীন ব্যক্তি, ইন্ডিভিজুয়াল। আর ডুগিনের মতে এই ব্যক্তি স্বাতন্ত্র্যই হল আসল বিষ। এটাই একটা জাতির যে সমষ্টিগত পরিচয় বা এথনোস, সেটাকে ভেতর থেকে খেয়ে ফেলে, ধ্বংস করে দেয়। আর এই ব্যাপারটা যে তিনি কতটা সিরিয়াসলি নেন সেটা তার নিজের কথাতেই পরিষ্কার। তিনি বলছেন, কোট, আমাদের ব্যক্তিকে আঘাত করতে হবে, তাকে বিলুপ্ত করতে হবে এবং রাজনৈতিক বিবেচনার বাইরে ফেলে দিতে হবে। ভাবা যায়? ব্যক্তি স্বাধীনতার ওপর এর চেয়ে বড় আক্রমণ আর কি হতে পারে? এখন মনে প্রশ্ন আসতেই পারে, এত অদ্ভুত আর চরমপন্থী একটা দর্শনকে ডুগিন ডিফেন্ড করেন কিভাবে? এর উত্তরটা লুকিয়ে আছে এমন একটা জায়গায় যা শুনলে হয়তো অনেকেই অবাক হবেন। জায়গাটা হলো পোস্টমডার্নিজম। দেখুন, পশ্চিমা দর্শনের মূল ভিত্তিটা কিন্তু খুব সহজ। তা হলো বাস্তবতা বা রিয়ালিটি একটাই, এটা বস্তুনিষ্ঠ। একটা আপেল সবসময় একটা আপেলই থাকবে, ক সবসময় কই হবে। এই ধারণাটাই তো আমাদের সত্য মিথ্যা বুঝতে সাহায্য করে। আর ডুগিন ঠিক এই জায়গাতে আঘাত করতে চান। তিনি এর বদলে একটা প্রশ্ন ছুড়ে দেন, আচ্ছা, কি হবে যদি কোনো একটাই সত্যি না থাকে, যদি কোনো অবজেক্টিভ ট্রুথই না থাকে? ব্যাস, এই একটা প্রশ্নই তার দর্শনের পুরো খেলাটা ঘুরিয়ে দেয়। তার একটা বিখ্যাত কথা আছে যেটা এই ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয়। কোনো ফ্যাক্টস নেই, আছে শুধু ইন্টারপ্রিটেশন। কোনো ধ্রুব সত্য বা তথ্য বলে কিছু নেই। আমরা যে যাই দেখি সবই আমাদের নিজেদের ব্যাখ্যা। আর এই আইডিয়াটা দিয়েই তিনি অবজেক্টিভ রিয়ালিটি বা বস্তুনিষ্ঠ বাস্তবতার ধারণাকে পুরোপুরি উড়িয়ে দেন। এটা কিন্তু পোস্টমডার্ন চিন্তার একটা মূল কথা। ভাবুন তো, এর ফল কি দাঁড়ায়? ভয়ঙ্কর। যদি কোনো একটাই সত্যি না থাকে, তার তো রাশিয়ান সত্যি আলাদা, পশ্চিমা সত্যি আলাদা। তখন যে কোনো অবজেক্টিভ স্ট্যান্ডার্ডকেই মনে হবে, ও এটা তো পশ্চিমারা আমাদের ওপর চাপিয়ে দিচ্ছে।
যুক্তি বা রিজন হয়ে দাঁড়ায় শত্রু, কারণ এটা নাকি আধ্যাত্মিক ঐতিহ্যকে ধ্বংস করে। আর এর শেষ পরিণতি কি? যে কোনো অযৌক্তিক বিশ্বাস, এমনকি জাদুটোনা, গুপ্তবিদ্যা, এসবও যুক্তির বিরুদ্ধে একটা অস্ত্র হয়ে ওঠে। তো এতক্ষণ তো আমরা তত্ত্বের কথা বললাম, চলুন এবার দেখি ডুগিনের এই সব আইডিয়াগুলো বাস্তবে মানে রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে ট্র্যাজেডি তৈরি করে। একটা উদাহরণ দিই। সিরিয়ার আলেপ্পোতে যখন রাশিয়ার বোমায় শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে, তখন তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানেন তার উত্তর কী ছিল? শিউরে ওঠার মতো। তিনি পাল্টা প্রশ্ন করেন, বোমা কি? আলেপ্পো কি? জাস্ট এই একটা উত্তরই বুঝিয়ে দেয় বাস্তবতাকে অস্বীকার করলে মানুষের জীবন কতটা তুচ্ছ হয়ে যেতে পারে। ডুগিনের কাছে যুদ্ধ কিন্তু কোনো ট্র্যাজেডি না, একদমই না, বরং এটা একটা জাতির জন্য একটা আধ্যাত্মিক অভিজ্ঞতা, নিজেকে শুদ্ধ করার একটা উপায়। আর এই ভয়ঙ্কর আইডিয়াটা কিন্তু শুধু তার একার না, প্রায় রাশিয়ার রাষ্ট্রীয় মিডিয়াতেও এর প্রতিধ্বনি শোনা যায়। সেখানে যুদ্ধকে একটা পবিত্র দায়িত্ব হিসেবে দেখানো হয়। আর ইউক্রেন যুদ্ধ নিয়ে তার কথা শুনলে তো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। তিনি সরাসরি বলেছেন, দুটোই রাস্তা খোলা আছে, হয় আমরা জিতব, না হলে এই দুনিয়াটাই ধ্বংস হয়ে যাবে। চিন্তা করুন একবার, এই যে কোনো আপোষ নয়, সব ধ্বংস করে দেওয়ার মানসিকতা, এটাই তার আইডিওলজির একেবারে কোর বা মূল কথা। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট বা পরিহাসটা কি জানেন? ডুগিনের এই যে কট্টর পশ্চিমা বিরোধী দর্শন, এর কিছু ভক্ত কিন্তু খোদ পশ্চিমেই বসে আছে। অবাক করা ব্যাপার হল, স্টিভ ব্যাননের মতো মানুষ, আমেরিকার ডিসিডেন্ট রাইট গ্রুপ, এমনকি কিছু রক্ষণশীল আর লিবার্টেরিয়ান পডকাস্টারও তার লেখাকে বেশ ইন্টারেস্টিং বলে মনে করে। ভাবুন তো, যে লোকটা পশ্চিমের শত্রু বলে পরিচিত, তারই আইডিয়া কিনা পশ্চিমের সমাদর পাচ্ছে। এটা একটা বিশাল কন্ট্রাডিকশন বা বৈপরীত্য। আর এখানেই আমরা আজকের আলোচনার শেষে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াই। আচ্ছা, কি হয় যখন পশ্চিমা বিরোধী আইডিয়াগুলো তারাই গ্রহণ করে যারা নিজেদেরকে পশ্চিমের রক্ষাকর্তা বলে দাবি করে? এই প্রশ্নটাই ডুগিনের প্রভাবের জটিলতা আর এর সম্ভাব্য বিপদ নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।